আজকের লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে সেগুলোও জানব। আর যারা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি এর আগে স্পেশাল এডুকেশন থেকে অনেক ভিডিও আপলোড করেছি, তোমরা প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকে লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা। প্রথমে আমাদের জানতে হবে এই শিক্ষাগত অক্ষমতা কী। শিক্ষাগত অক্ষমতা এটা কোনো রোগ না, এটা হলো একটা নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট সমস্যা। যখন কোনো শিশুর স্বাভাবিক বুদ্ধি বা স্বাভাবিকের চেয়ে বেশি বুদ্ধি হতে পারে, সাপোজ ধরো কোনো শিশুর বুদ্ধি 130 আছে বা 130 বলছে জিনিয়াস স্টুডেন্ট, সে বুদ্ধি হলো কোনো জিনিস পড়তে বা লিখতে বা গণনা করতে সমস্যা দেখা যায়। এই যে কোনো জিনিস পড়তে বা কোনো জিনিসকে গণনা করতে বা বানান করতে যে সমস্যা বা রিডিং পড়তে যে সমস্যা দেখা যায়, এটা কি বলা হয়? লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা। এটা কোনো রোগ নয়, এটা অজীবন হতে পারে, এটা কোনো রোগ বলা যায় না। এটা কোনো জিনিস পড়তে বা লিখতে অসুবিধাকেই বলা হয় শিক্ষাগত অক্ষমতা। এটা অলস বা কম বুদ্ধির ফল নয়, মানে কোনো বাচ্চা অলস বলে সে করতে পারছে না তা না, এটা একটা অক্ষমতার পরিচয়। তাহলে বোঝা গেল লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা কী। এবার আমরা দেখব লার্নিং ডিসেবিলিটির বৈশিষ্ট্যগুলো কী কী। 1 নম্বর হলো স্বাভাবিক বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও একাডেমিক সমস্যা। কোনো শিশুর যদি স্বাভাবিক বুদ্ধি আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো জিনিস পড়তে বা লিখতে অসুবিধা হচ্ছে, সেটাই হলো লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা। তাছাড়া নির্দিষ্ট বিষয়ে শেখায় অসুবিধা, কোনো জিনিস একটা নির্দিষ্ট বিষয় পড়তে বা লিখতে অসুবিধা, বারবার শেখালেও ভুলে যা, কোনো জিনিস শেখানো হচ্ছে সে বারবার ভুলে যাচ্ছে, এরকম হতে পারে। তাছাড়া সেইতে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় পিছিয়ে থাকা। এবং লাস্ট হলো আত্মবিশ্বাস কমে যাওয়া। যখন কোনো শিশু বারবার কোনো জিনিস না পারে, তার মধ্যে আত্মবিশ্বাসটা ধীরে ধীরে কমে যেতে পারে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই লার্নিং ডিসেবিলিটি হলে সেই সমস্ত শিশুদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়। আমাদের একটা সিনেমা ছিল তারই জামিন পে, তোমরা আশা করি সবাই দেখেছো। ওই সিনেমাটায় এই লার্নিং ডিসেবিলিটি নিয়ে একটা স্টোরি বানানো হয়েছিল। সে একদম ওই যে বাচ্চাটা ভালো পড়াশোনায় ভালো, সে জ্ঞান বুদ্ধি আছে, সব কিছু আছে, আইকিউ ভালো, কিন্তু সে কোনো জিনিস পড়তে পারত না। এই যে একটা সমস্যা ছিল, এটাই হলো লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা। তাহলে বোঝা গেল লার্নিং ডিসেবিলিটি কী জিনিস। এবার আমরা দেখব এই লার্নিং ডিসেবিলিটি বিভিন্ন প্রকারের হতে পারে, সেই প্রকারভেদগুলো চলো একটু দেখে নিই। লার্নিং ডিসেবিলিটি মানে শিক্ষাগত অক্ষমতার প্রকারভেদের মধ্যে 1 নম্বর হলো ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে হলো কোনো অক্ষর চিনতে সমস্যা বা মানে কোনো শব্দ মানে কোনো অক্ষর যদি দেখে সেটা ঠিক করে চিনতে পারে। সাপোজ ধরো বি লেখা আছে, সে কোনো সময় বি বুঝতে পারছে, বি আর ডি এর মধ্যে এই দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না, বা পি বা কিউ এর মধ্যে এই দুটোর মধ্যে পার্থক্য করে এই যে অক্ষরগুলোকে ঠিক করে চিনতে পারে না। এই সমস্ত সমস্যা দেখা যায় তাদের মধ্যে, সেই বাচ্চাগুলোর মধ্যে ডিসলেক্সিয়া আছে বলে ধরা হয়। যেমন আমি একটু আগে বললাম যে সিনেমাটার কাছে তারে জামিন পে, আমির খানের যে তারে জামিন পে সিনেমাতে সেই বাচ্চাটা, ছোট বাচ্চাটা ঈশান বলে যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটা বি আর ডি এর মধ্যে পার্থক্য করতে পারত না, বা পি কিউ এর মধ্যে যে অক্ষরগুলোকে ঠিক করে চিনতে পারছে না, কারণ সেই বাচ্চাটার মধ্যে ডিসলেক্সিয়া ছিল। তাহলে বোঝা গেল ডিসলেক্সিয়ার মধ্যে কী কী সিমটম দেখা যায়। কোনো অক্ষরকে ঠিক করে চিনতে পারবে না, বানান ভুল মানে কোনো বানানকে ঠিক করে করতে পারবে না বা ভুল করবে, এই সমস্ত দেখা যাবে। এটা হলো ডিসলেক্সিয়া। 2 নম্বর হলো ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কী বলো? এটা হলো লেখার সমস্যা, কোনো জিনিস লিখতে সমস্যা দেখা যায়, এটা হলো ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কী? হাতের লেখা অস্পষ্ট, বানান বা বাক্য গঠনের সমস্যা। কোনো হাতের লেখা অস্পষ্ট হবে, বানান বা কোনো বাক্য গঠন করতে যে সমস্যা দেখা যাবে সেটা হলো ডিসগ্রাফিয়া। 3 নম্বর কী? 3 নম্বর হলো ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া কী? ডিসক্যালকুলিয়া হলো কোনো সংখ্যা চিনতে, এই যে নাম্বারগুলো বা সংখ্যাগুলো চিনতে অসুবিধা হবে, 2 3 4 5 এরকম যে সংখ্যাগুলো সেগুলো চিনতে অসুবিধা হবে। তাছাড়া যোগ ভাগ গুণ বিয়োগ ইত্যাদি করতে পারবে না, বা টাকা বুঝতে, এই সমস্ত কারণে যে অসুবিধা দেখা যায় সেটা হলো ডিসক্যালকুলিয়া। তাহলে কী কী পড়লাম? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া। এই যে টাইপগুলো, এগুলো খুব ভালো করে পড়বে, কারণ পরীক্ষাতে এগুলো থেকে খুব পরীক্ষায় প্রশ্ন পড়ে থাকে। এরপরের ভাগগুলো দেখে নিই। 4 নম্বর ভাগ। 4 নম্বর হলো ডিসপ্রেক্সিয়া। ডিসপ্রেক্সিয়া কি? এটা হলো মোটো স্কেল, মানে আমাদের হাতের মধ্যে যে
নার্ভগুলো আছে মানে শিরাগুলো আছে সেগুলো ঠিকভাবে অ্যাক্টিভ করে মানে কাজ করতে পারে না। হাতের যে সমন্বয় করে কোনো জিনিস ধরা বা কোনো জিনিস আঁকতে গেলে হাত কাঁপবে বা হাতের মধ্যে হাতে ঠিক করে কাজ করতে পারে না, এটাকে হলে ডিসপ্লেক্সিয়া। এরপরেরটা কি? এরপরেরটাই হলো অডিটোরি প্রসেসিং ডিসঅর্ডার। এটা কি হয়? শোনা নির্দিষ্ট বুঝতে অসুবিধা হয় বা কথা মনে রাখতে সমস্যা হয়। কোনো জিনিস শুনতে বা কোনো জিনিস কথা মনে রাখতে যে সমস্ত অসুবিধা হয় তাকে বলা হয় অডিটোরি প্রসেসিং ডিসঅর্ডার। এবং লাস্ট হলো ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। ভিজুয়াল মানে বোঝা যাচ্ছে কোনো জিনিস দেখা, কোনো জিনিস দেখে মানে মানে কোনো জিনিস দেখলে ঠিক করে বুঝতে পারছে না বা কোনো জিনিস অস্পষ্ট দেখছে বা কোনো জিনিস দেখলে সেটা মনে রাখতে পারছে না, এই সমস্ত সমস্যা দেখা যায় ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। তাহলে বোঝা গেল এই যে লার্নিং ডিসেবিলিটির টাইপগুলো কী কী। চলো আরেকবার দেখে নিই। 1 নম্বর হলো ডিসলেক্সিয়া, 2 নম্বর হলো ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া হলো কোনো জিনিস লেখা সমস্যা, ডিসক্যালকুলিয়া মানে ম্যাথামেটিক্যাল প্রবলেম মানে কোনো জিনিস সংখ্যা গণনার ক্ষেত্রে প্রবলেম, 4 নম্বর হলো ডিসপ্রেক্সিয়া মানে মোটর স্কেল কোনো শরীর মানে কোনো নার্ভস মানে নার্ভগুলো ঠিক করে কাজ করবে না, কোনো জিনিস ধরতে বা ছবি আঁকতে বা কোনো বোতল ধরে এই সমস্ত কাজে সমস্যা দেখা যায়। 5 নম্বর হলো অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার এবং 6 নম্বর হলো ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার। এই সমস্ত সমস্যা হলো লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা। তোমরা এই টাইপগুলো বিশেষ করে লার্নিং ডিসেবিলিটির যে ভাগগুলো খুব ভালো করে পড়বে, কারণ পরীক্ষাতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়েই থাকে। এবার আমরা দেখব এই যে লার্নিং ডিসেবিলিটির কারণটা কী, কী কারণে এই লার্নিং ডিসেবিলিটি হতে পারে। 1 নম্বর হলো মস্তিষ্কের কার্যগত পার্থক্য। যদি মস্তিষ্কের কার্যগত মানে ফাংশনিং ঠিক করে না হয় তবে লার্নিং ডিসেবিলিটি হবে। তাছাড়া জেনেটিক কারণে হতে পারে, তাছাড়া গর্ভকালীন বা গর্ভকালীন কোনো সমস্যা হলে তার জন্য হতে পারে, বা স্নায়ুতন্ত্রের বিকাশের সমস্যা ইত্যাদি কারণে লার্নিং ডিসেবিলিটি দেখা যায়। তাহলে বোঝা গেল লার্নিং ডিসেবিলিটি কেন হয়। এবার আমরা দেখব এই যে লার্নিং ডিসেবিলিটির সিমটমগুলো কী কী, কী কী লক্ষ্য দেখলে তাকে বোঝা যাবে সেই বাচ্চার মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে, সেগুলো একটু চলো দেখে নিই। 1 নম্বর হলো প্রাথমিক কারণ। প্রাথমিক কারণের মধ্যে কি? কোনো শিশু যদি পড়াশোনার প্রতি অনীহা দেখা যায়, কোনো শিশুকে পড়াচ্ছে সে পড়ার প্রতি অনীহা দেখা দিচ্ছে, সে সমস্ত কারণে হতে পারে। বা অক্ষর মানে বা সংখ্যা উলুট দেখায় মানে এ দেখছে এ আর ডি এর মধ্যে পার্থক্য করতে পারে, যে অক্ষরের যে মানে কোনো জিনিস চিনতে পারছে না, কোনো অক্ষরকে শেখাচ্ছে বারবার বারবার সে ভুলে যাচ্ছে, এরকম দেখা যেতে পারে। তাছাড়া সহজ নির্দেশ ভুলে যাওয়া মানে কোনো সহজ জিনিস বারবার ভুলে যাচ্ছে, এই সমস্ত কারণে হলে সেই বাচ্চার মধ্যে মনে হবে সেই বাচ্চার মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে বলে ধরে নেওয়া হবে। এটা হলো প্রাথমিক স্তর। এবং উচ্চস্তরে কি? উচ্চস্তর হলো পরীক্ষার ভয়, পরীক্ষা দিতে গিয়ে ভয় পাওয়া, তাছাড়া আত্মবিশ্বাসের অভাব বা স্কুলে অনুপস্থিত। এই যে কোনো জিনিস না পারলে সেই বাচ্চাকে স্কুল যেতে ইচ্ছা করবে না, কারণ কোনো ক্লাসে যদি কোনো পড়া ধরে বা কোনো জিনিস না পারে বারবার শেখাচ্ছে সে ভুলে যাচ্ছে, তখন স্কুলের প্রতি একটা অনীহা চলে আসবে, সে স্কুল যেতে চাইবে না। এই সমস্ত কারণে ধরা হবে সেই বাচ্চার মধ্যে লার্নিং ডিসেবিলিটি আছে বলে ধরা হয়। তাহলে বোঝা গেল লার্নিং ডিসেবিলিটির সিমটমগুলো কী কী। এবার আমরা দেখব এই যে লার্নিং ডিসেবিলিটি আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি দুটোর মধ্যে পার্থক্যটা কী। লার্নিং ডিসেবিলিটি মানে শিক্ষাগত অক্ষমতায় সাধারণত শিশুদের বুদ্ধি স্বাভাবিক। আমি আগেই বললাম এখানে যে আইকিউ কম হবে তারাই যে লার্নিং ডিসেবিলিটি হবে তা না, বুদ্ধি ভালো থাকতে পারলেও কোনো জিনিস পড়তে অসুবিধা হয়। এটা হলো সেই জন্য বলা যায় লার্নিং ডিসেবিলিটির বুদ্ধি স্বাভাবিক থাকবে, কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে এখানে আইকিউ সাধারণত কম থাকবে। তাহলে বোঝা গেল প্রথম পার্থক্যটা কি। 2 নম্বর হলো সমস্যা নির্দিষ্ট ক্ষেত্রে, একটা নির্দিষ্ট ক্ষেত্রে সেই তার সমস্যা মানে পড়তে অসুবিধা, বাদ বাকি সব কাজ ঠিকঠাক করতে হবে কিন্তু পড়াশোনা করতে তার অসুবিধা হয়, তার জন্য লার্নিং ডিসেবিলিটি একটি নির্দিষ্ট ক্ষেত্রে সমস্যা থাকবে। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সমস্ত ক্ষেত্রে, যদি বুদ্ধি কম থাকে তাহলে সমস্ত কাজই তো ঠিকঠাক করে করতে পারবে না, তাহলে কী হয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি সমস্ত ক্ষেত্রে সমস্যা দেখা যাবে। এবং লাস্ট পার্থক্য হলো শেখার গতি অসম থাকবে, মানে শেখার গতি সবসময় সমান থাকবে না, অসম থাকবে। কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে এই গতিতে ধীর গতিতে হবে। তাহলে বোঝা গেল পার্থক্য কী। লার্নিং ডিসেবিলিটি বুদ্ধি ঠিক থাকলেও সমস্ত কাজ করতে হয় কিন্তু পড়াশোনা অসুবিধা হয়, কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে মানে যদি কোনো ব্যক্তির বা কোনো শিশুর যদি বুদ্ধি কম থাকে সব কিছুই ভুল ঠিক করে করতে পারবে না, এটাই হলো মূল পার্থক্য। তাহলে বোঝা গেল লার্নিং ডিসেবিলিটি আর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে মূল পার্থক্য কী। এবার আমরা দেখব কীভাবে এই যে কোনো শিশুর মধ্যে যে লার্নিং ডিসেবিলিটি আছে তা কীভাবে শনাক্ত করব। 1 নম্বর হলো শিক্ষক পর্যবেক্ষণ করে বুঝতে পারবে কোন শিশুর কোন অসুবিধা। তাছাড়া সাইকোলজিক্যাল টেস্টের মাধ্যমে। 3 নম্বর কি
3 নম্বর হলো অ্যাকাডেমিক অ্যাসেসমেন্ট এবং 4 নম্বর হলো ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্ল্যান। ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যানের মাধ্যমে কোনো শিশুর যে কোনো সমস্যা আছে সেগুলো শিক্ষক মশাই তা বুঝতে পারবে। তাহলে বোঝালো কীভাবে শনাক্ত করবে। এবার আমরা দেখব শিক্ষাগত ব্যবস্থাপনায় কীভাবে তাদের কীভাবে তাদের ব্যবস্থা করে কোনো শিশুর মধ্যে যে লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা দেখা দিয়ে কীভাবে তার সমস্যার সমাধান করা যাবে, তার জন্য কী করতে হবে। 1 নম্বর হলো রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং মানে কি, কোনো একটা ক্লাসের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীকে পড়ানো হলো, যখন দেখা গেলো তার মধ্যে কিছু সংখ্যক ছাত্র 4-5 জন ঠিক করে পড়তে পারছে না, তখন তাদের মধ্যে আলাদা ক্লাস নিয়ে তাদেরকে আলাদাভাবে বোঝানো, এটাকে বলা রিমিডিয়াল টিচিং। যে সমস্ত শিশুদের মধ্যে এই অসুবিধা হবে তাদের রিমিডিয়াল টিচিং দিতে হবে। তাছাড়া মাল্টিসেন্সারি পদ্ধতি নিতে হবে, ধাপে ধাপে পড়াতে হবে, ধীরে ধীরে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ পড়াতে হবে। তাছাড়া অতিরিক্ত সময় দিতে হবে, এক্সট্রা টাইম দিতে হবে, বা লেখার বদলে মৌখিক উত্তর দিতে হবে। কোনো জিনিস যদি লিখতে অসুবিধা তাকে মৌখিকভাবে বলে, মুখে বলে বলে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতে হবে। এই সমস্ত শিক্ষাগত ব্যবস্থাপনার মাধ্যমে লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা দূর করা সম্ভব। এখানে শিক্ষকের ভূমিকা কী? শিক্ষকও হতে হবে ধৈর্য, সহানুভূতি, ইতিবাচক, উৎসাহ, ব্যক্তিকেন্দ্রিক ও শিক্ষার তুলনা না করা। মানে কি, শিক্ষককে অত ধৈর্য, সহানুভূতি ও ইতিবাচক এবং ছাত্রছাত্রীকে উৎসাহর মাধ্যমে কোনো জিনিস শেখানোর ব্যবস্থা করতে হবে। এটাই হলো লার্নিং ডিসেবিলিটি মানে শিক্ষাগত অক্ষমতা দূর করার জন্য শিক্ষকের ভূমিকা। এবার আমরা উপসংহারে কী বলতে পারি? উপসংহারে বলা যেতে পারে লার্নিং ডিসেবিলিটি কোনো অযোগ্যতা নয়। কোনো শিশু যদি লার্নিং ডিসেবিলিটি, সেই জন্য সেই শিশুকে অযোগ্য এ কথা বলা যাবে না। সঠিক শনাক্ত, উপযুক্ত শিক্ষা পদ্ধতি, শিক্ষক মহাশয়ের সহযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়াতে হবে এবং শিশু সুস্থ সঠিক শিক্ষা লাভ করতে পারবে। তাহলে বোঝা গেল লার্নিং ডিসেবিলিটি দূর করার কী উপায় হচ্ছে। তাহলে আমাদের লার্নিং ডিসেবিলিটি মানে শিক্ষাগত অক্ষমতা কমপ্লিট হলো। এবার এখান থেকে কীরকম টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে চলো একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হলো, লার্নিং ডিসেবিলিটি বলতে কী বোঝায়? অপশানগুলো কি? এ হলো কম বুদ্ধিমত্তা, বি হলো মানসিক রোগ, সি হলো স্বাভাবিক বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও শেখার অসুবিধা, ডি হলো শারীরিক প্রতিবন্ধকতা। তাহলে লার্নিং ডিসেবিলিটি বলতে কী বোঝায়? লার্নিং ডিসেবিলিটি বলতে বোঝায় স্বাভাবিক বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও শেখার অসুবিধাই হলো লার্নিং ডিসেবিলিটি। তার বুদ্ধি স্বাভাবিক আছে, সব কিছু ঠিক করতে হবে, কিন্তু পড়তে গেলে তার অসুবিধা হয়, এটাই হলো লার্নিং ডিসেবিলিটি। তাহলে এটা অ্যান্সার হবে সি। 2 নম্বর প্রশ্ন দেখে নিই। 2 নম্বর প্রশ্ন হলো, নিচের কোনটি লার্নিং ডিসেবিলিটির একটি উদাহরণ? কোনটাকে লার্নিং ডিসেবিলিটি উদাহরণ বলা হয়? অপশানগুলো কি? এ হলো অটিজম, বি হলো ডিসলেক্সিয়া, সি হলো সেরিব্রাম পালসি, আর ডি হলো ADHD মানে অ্যাটেনশন ডিফিশিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। তাহলে কোনটি লার্নিং ডিসেবিলিটির উদাহরণ? একটু আগেই বললাম কোনটা লার্নিং ডিসেবিলিটির উদাহরণ হতে পারে, তোমরা বলে দাও। এটা অ্যান্সার হবে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হলো কোনো শিশুর মধ্যে যদি পড়তে অসুবিধা হয় তাই তখন সেই শিশুর মধ্যে ডিসলেক্সিয়া আছে বলে ধরে আনা হয়। যেমন A আর B এর মধ্যে, A আর D এর মধ্যে পার্থক্য করতে পারছে না, মানে কি তার সেই শিশুর মধ্যে ডিসলেক্সিয়া আছে। বা P আর Q এর মধ্যে পার্থক্য করতে পারছে না, তখন সেই শিশুর মধ্যে ডিসলেক্সিয়া হচ্ছে, সেটা পড়তে পারছে না, এটাকে বলা হয় ডিসলেক্সিয়া। তাহলে লার্নিং ডিসেবিলিটির উদাহরণ হলো ডিসলেক্সিয়া। 3 নম্বর প্রশ্ন, ডিসগ্রাফিয়া কোন দক্ষতার সঙ্গে সম্পর্কিত? এই ডিসগ্রাফিয়াটা কোন দক্ষতার সঙ্গে সম্পর্ক? এতে কি আছে? গণনা, বিতে আছে লেখা, সি আছে পড়া, আর ডি হলো শোনা। তাহলে ডিসগ্রাফিয়া কোন সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত? এটা আনসার হবে পড়া। কোনো ব্যক্তি যদি পড়তে অসুবিধা হয় তখন তাকে সেই শিশুটির মধ্যে ডিসগ্রাফিয়া আছে বলে ধরা হয়। সাধারণত পরীক্ষাতে এরকম টাইপেরই কোশ্চেন পড়ে, কোনটা রিডিং প্রবলেম, কোনটা রাইটিং প্রবলেম বা পড়তে অসুবিধা, সেগুলোর সমস্যাগুলো কী কী হচ্ছে, তাকে কী বলা হয়, এরকম টাইপের প্রশ্ন পড়ে থাকে পরীক্ষায়। 4 নম্বর প্রশ্ন দেখে নিই। ডিসক্যালকুলিয়া কোন বিষয়ে অসুবিধা সৃষ্টি করে? এবার দেখব ডিসক্যালকুলিয়া কোন সমস্যা হয়? অপশানগুলো কি? এ হলো ভাষা, বি হলো গণিত, সি হলো লেখা, আর ডি হলো স্মৃতি। তাহলে ডিসক্যালকুলিয়া কী সমস্যা হয়? ডিসক্যালকুলিয়া হলো গণিতে ম্যাথামেটিক্যাল সমস্যা দেখা দিলে তাকে বলে ডিসক্যালকুলিয়া। তাহলে বোঝা গেল এটার অ্যান্সার হবে তাহলে বি। 5 নম্বর প্রশ্ন দেখে নিই। লার্নিং ডিসেবিলিটি সাধারণত কখন শনাক্ত করা যায়? এই যে কোনো শিশুর যদি লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা হয় তা কীভাবে শনাক্ত করবে? অপশানগুলো কি? জন্মের সময়, বি হলো প্রাপ্তবয়স্ক অবস্থায়, সি হলো স্কুল জীবনে, আর ডি হলো বার্ধক্যে। কোনো শিশুর যদি লার্নিং ডিসেবিলিটি শিক্ষাগত অক্ষমতা হয় জন্মের সময় কোনো দিন সম্ভব নয়, প্রাপ্তবয়স্কেও না,
স্কুলে যায়, যখন শিশুরা যখন স্কুলে যাবে তখনই সে বোঝাবে যে পড়তে পারছে কি, অসুবিধা কোথায় হচ্ছে, কী সমস্যা, এগুলো ধরা হয়। তাহলে এটার অ্যান্সার হবে সি। 6 নম্বর প্রশ্ন, লার্নিং ডিসেবিলিটি শিশুদের বুদ্ধিমত্তা মানে আইকিউ সাধারণত কেমন হয়? এই যে লার্নিং ডিসেবিলিটি শিশুর আইকিউটা কেমন হবে? অপশানগুলো কি? এ হলো স্বাভাবিক, বি হলো বেশি, সি হলো কম, আর ডি হলো খুব কম। তাহলে লার্নিং ডিসেবিলিটি কী হবে? এটা সাধারণত শিশুদের আইকিউ স্বাভাবিক থাকে, স্বাভাবিক আইকিউ থাকে, কিন্তু তার পড়াশোনা অসুবিধা, বুদ্ধি ঠিকঠাক আছে কিন্তু সে পড়তে অসুবিধা আছে, এটা হলো লার্নিং ডিসেবিলিটি মানে কেমন হয়? এটার অ্যান্সার হবে তার এ, এটা হবে আইকিউ তাদের তো স্বাভাবিক থাকে। আজকে লাস্ট প্রশ্ন, লার্নিং ডিসেবিলিটি কোন ধরনের সমস্যা? এই যে লার্নিং ডিসেবিলিটিটা এটা কোন ধরনের সমস্যা? অপশানগুলো কি? এ হলো সংবেদনশীল সমস্যা, বি হলো আচরণগত সমস্যা, সি হলো স্নায়বিক সমস্যা, আর ডি হলো শারীরিক সমস্যা। তাহলে লার্নিং ডিসেবিলিটি কোন ধরনের সমস্যা? এটা হবে স্নায়বিক সমস্যা, এটা অ্যান্সার হবে সি। তাহলে আজকে আমাদের লার্নিং ডিসেবিলিটি বা শিক্ষাগত অক্ষমতা কমপ্লিট হলো। কী কী পড়লাম চলো একবার দেখে নিই। এই যে লার্নিং ডিসেবিলিটি খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লার্নিং ডিসেবিলিটি। পরীক্ষাতে এখান থেকে প্রায় প্রশ্ন করে থাকে। লার্নিং ডিসেবিলিটির যে টাইপগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লার্নিং ডিসেবিলিটির টাইপ। এই যে ডিসলেক্সিয়া কী সমস্যা হয়, ডিসগ্রাফিয়া কী সমস্যা, ডিসক্যালকুলিয়া কী সমস্যা, ডিসপ্লেক্সিয়া কী সমস্যা, বা অডিটরি প্রসেসিং ডিসঅর্ডার কী, ভিজুয়াল প্রসেসিং ডিসঅর্ডার কী, এই সমস্ত সমস্যাগুলো কী কী পরীক্ষাতে এখান থেকেই প্রশ্নগুলো পড়ে থাকে। তোমরা এই টাইপটা খুব ভালো করে পড়বে। তাছাড়া এখানে যে প্রশ্নগুলো করালাম এই প্রশ্নগুলো একটু দেখে নেবে, সাধারণত এরকম টাইপেরই প্রশ্ন হয়। তাছাড়া যে কোনো শিশুর মধ্যে যদি লার্নিং ডিসেবিলিটি হবে, টিচারের ভূমিকা কী, টিচার কী কী রেমেডিয়াল মানে কী কী করবে, কীভাবে তাদেরকে সমস্যার সমাধান করবে, এই সমস্তগুলো ভালো করে দেখবে। ভিডিওটা ভালো করে দেখলেই লার্নিং ডিসেবিলিটিকে যে কোনো প্রশ্ন দিলেই তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আজকে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে মেসেজ করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় বা কোনো জিনিস জানার থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেবো। ধন্যবাদ।